আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি রাকিব হাসান সন্ধ্যায় হাজির হয়েছি তোমাদের বায়োলজি ক্লাসের ধারাবাহিকতায় বায়োলজি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অণুজীব নিয়ে আলোচনা করতে। অণুজীব অধ্যায়ের আলোচ্য বিষয় থাকবে আমাদের ভাইরাস। ভাইরাস নিয়ে আমরা আলোচনা করব ভাইরাস কি, ভাইরাসের প্রকৃতি, ভাইরাসের জড় বৈশিষ্ট্য, ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য, ভাইরাসের ভৌত গঠন, ভাইরাসের রাসায়নিক গঠন, ভাইরাসের পরজীবিতা এবং এই ভাইরাস সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীরা কি উক্তি দিচ্ছেন বা বিভিন্ন বিজ্ঞানীরা কোন ভাইরাস কখন আবিষ্কার করছেন। চলো দেখে নিই আমরা আজকে আমাদের টপিকস ভাইরাস। প্রথমে আসছি ভাইরাস কি। আমরা জানবো যে আসলে ভাইরাসটা কি। তো ভাইরাস কি এই বিষয়ে আমরা জানবো। ভাইরাস আসলে জীব না, জড়বস্তু না। ভাইরাস একটা সত্তা বলি আমরা, কারণ এখানে তার জীবীয় বৈশিষ্ট্য টোটালি থাকে না, জড় বৈশিষ্ট্যও টোটালি থাকে না। তাহলে ভাইরাস মূলত দুইটা বস্তু নিয়ে গঠিত। রাসায়নিক গঠনের মধ্যে আমরা ভাইরাসের যদি আমরা ছবিটা দেখে নিই, ভাইরাস হচ্ছে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। তাহলে আমাদের কোর সেন্টারে থাকবে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আমরা জানি যে নিউক্লিক অ্যাসিড দুই প্রকার, ডিএনএ এবং আরএনএ। তাহলে নিউক্লিক অ্যাসিড ডিএনএ থাকতে পারে অথবা আমাদের থাকতে পারে আরএনএ। আর এই নিউক্লিক অ্যাসিডকে ঘিরে থাকবে আমাদের একটা প্রোটিনের আবরণ, যেটাকে আমরা বলি ক্যাপসিড। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যাপসিড বা প্রোটিন আবরণ। ক্যাপসিড যেটা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি, এটা হচ্ছে একটা ভাইরাসের গঠন। তাহলে ভাইরাস সাধারণত প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত অতি আণুবীক্ষণিক একটা সত্তা, কারণ এটা আমরা খালি চোখে দেখতে পারি না। অতি আণুবীক্ষণিক একটা সত্তা এবং বাধ্যতামূলক পরজীবী। তাহলে আমরা আরো দুইটা কথা ইউজ করছি, একটা হচ্ছে অতি আণুবীক্ষণিক, দুই নম্বর কথা ইউজ করছি আমরা বাধ্যতামূলক পরজীবী কথাটার অর্থ হচ্ছে এটাকে বেঁচে থাকতে বা এর সক্রিয় বৈশিষ্ট্যের জন্য অবশ্যই একটা সজীব কোষের উপর নির্ভর করা লাগবে। তাহলে টোটাল ডেফিনেশনটা যদি এখন আমরা সাজাই, যে ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিনের সমন্বয়ে গঠিত অতি আণুবীক্ষণিক বাধ্যতামূলক পরজীবী, যা সজীব কোষে নিজের সক্রিয়তা বজায় রাখে এবং নির্জীব মাধ্যমে কোনো তার সক্রিয় বৈশিষ্ট্য বজায় রাখতে পারে না। এটা হচ্ছে আমাদের ভাইরাস। এখন আসি আমরা ভাইরাসের প্রকৃতি। 2 নম্বর টপিকস আমরা আলোচনা করব ভাইরাসের প্রকৃতি নিয়ে। ভাইরাসের প্রকৃতি নিয়ে আলোচনাতে বিভিন্ন বিজ্ঞানী এ নিয়ে কথা বলছে। 3 জন বিজ্ঞানী ভাইরাসের প্রকৃতি নিয়ে কথা বলছে। তো ভাইরাসের প্রকৃতি নিয়ে যারা কথা বলছেন, 1 নম্বরে হচ্ছেন বিজ্ঞানী লফ, স্টেনলি অ্যান্ড ভ্যালেন্স। 3 নম্বরে কথা বলছেন বিজ্ঞানী স্যালি। তাহলে আমরা দেখে নিই 3 জন বিজ্ঞানী কি বলছেন। বিজ্ঞানী লফ বলছেন যে ভাইরাসই। তাহলে ভাইরাস হচ্ছে জীব নয়, জড়বস্তুও নয়, ভাইরাসই, এই কথাটা বিজ্ঞানী লফ বলছেন। বিজ্ঞানী স্টেনলি এবং ভ্যালেন্স কি বলছেন? বিজ্ঞানী স্টেনলি এবং ভ্যালেন্স বলছেন ভাইরাস হচ্ছে এমনিতেই জড়বস্তুর ন্যায়, যখন এটা কোনো সজীব কোষের আক্রমণ করে তখন এতে প্রাণের সঞ্চার ঘটে। 3 নম্বরে আছে শ্যালি। বিজ্ঞানী শ্যালি বলছেন যে ভাইরাস একটি রাসায়নিক বস্তু ও সজীব কোষের মধ্যবর্তী পর্যায়ে একটি বস্তু। তাহলে কি হলো? রাসায়নিক অণু এবং সজীব কোষের মধ্যবর্তী একটি বস্তু। তাহলে এটাই হচ্ছে ভাইরাসের প্রকৃতি। ভাইরাসের প্রকৃতি সম্পর্কে 3 জন বিজ্ঞানী বলছেন। তাহলে এখন আমরা দেখব যে ভাইরাসের জড় বৈশিষ্ট্য। ভাইরাসের জড় বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই কি, যে ভাইরাস একটা অতি আণুবীক্ষণিক অকোষীয়, মানে এখানে কোষের কোনো বৈশিষ্ট্যই নাই। কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম এগুলো কিছুই নাই। তারপরে কি আছে, যে এটার কোনো বিপাকীয় এনজাইম নাই, এটা কোনো স্বাধীন বা কোষ ছাড়া এর কোনো বংশ বিস্তার করতে পারে না। ব্যাকটেরিয়া রোধক ফিল্টার
ফিল্টারে এটা ফিল্টার যোগ্য নয়, অর্থাৎ অনেক ফিল্টার আছে যেটা দিয়ে আমরা ব্যাকটেরিয়াকে ফিল্টার করতে পারি, কিন্তু আমরা ভাইরাসকে সেখানে ফিল্টার করতে পারবো না। তারপর লবণ, ক্ষার, অ্যাসিড, এই লবণ, ক্ষার, অ্যাসিডের প্রতি এটা প্রতিরোধে সক্ষম। অ্যান্টিবায়োটিক এর উপরে কোনো প্রতিক্রিয়া তৈরি করে না, অর্থাৎ আমরা যে ভাইরাস ঘটিত জ্বর হইতে পারে তখন আমরা অ্যান্টিবায়োটিক যদি ইউজ করি কোনো কাজ হবে না। আমরা ব্যাকটেরিয়ার জ্বরের ক্ষেত্রে আসলে অ্যান্টিবায়োটিকগুলো কাজ করি। তারপরে ব্যাকটেরিয়াকে আমরা ফিল্টার করতে পারি, তলানি করতে পারি, সাসপেনশন তৈরি করতে পারি। এগুলো হচ্ছে আমরা আমাদের ভাইরাসের জড় বৈশিষ্ট্য। তাহলে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য কি? ভাইরাস বংশবৃদ্ধি করতে পারে, এটা একটা ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য। আসলে ভাইরাসের বংশবৃদ্ধি না করে আমরা সংখ্যা বৃদ্ধি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ ভাইরাস তো একটা জীব না, এজন্য বংশবৃদ্ধি আমরা সাধারণত বলি না, যে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে। তারপরে ভাইরাসকে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড আছে, এটাও একটা তার, যেহেতু নিউক্লিক অ্যাসিডের মধ্যে জিনোম আছে, এটা একটা তার জড় বৈশিষ্ট্য। তারপরে ভাইরাসের প্রকরণ তৈরি করতে পারে, ভাইরাসে মিউটেশন ঘটে আর কি, যেটা যে জিনোমে আমাদের যে জেনেটিক ডিএনএ বা আরএনএ আছে সেখানে আমাদের কোডনের সিকোয়েন্সগুলো ধারাবাহিকভাবে চেঞ্জ হয়ে ভাইরাস প্রকরণ তৈরি করতে পারে। এমন যে বৈশিষ্ট্যগুলো আছে, এবং ভাইরাসের একটা জীবীয় বৈশিষ্ট্য হচ্ছে এটা জীবসত্তায় যখন আক্রমণ করবে তার সংখ্যা বৃদ্ধি ঘটবে। এগুলো হচ্ছে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য। এখন আমরা আলোচনা করব ভাইরাসের ভৌত গঠন নিয়ে। ভৌত গঠন আর রাসায়নিক গঠন। তাহলে ভৌত গঠন কি আর রাসায়নিক গঠন কি? ভৌত গঠন হচ্ছে যে একটা ভাইরাস আসলে বাহ্যিক দিক থেকে দেখতে কেমন, আর রাসায়নিক গঠন মানে ওই বস্তুটা আসলে কি দিয়ে তৈরি, কি কি রাসায়নিক বস্তু আছে। যেমন এখানে আমরা একটা ভাইরাসের ছবি দেখতে পাচ্ছি, ভাইরাসটা কেমন হইতে পারে এটাই তার ভৌত গঠন, মানে গোলাকার বা আকৃতিটা কেমন, আকারটা কেমন, আর এটা কোন কোন রাসায়নিক বস্তু আছে সেটা হচ্ছে রাসায়নিক গঠন। তাহলে চলো দেখে নেই আমরা ভাইরাসের ভৌত গঠন। দেখো, ভাইরাসের ভৌত গঠনের প্রথমে আমরা যেটা আলোচনা করব, 1 নম্বর পয়েন্ট, ভাইরাসের ডিএনএ বা আরএনএ দিয়ে তৈরি, অর্থাৎ একই সাথে ডিএনএ বা আরএনএ থাকবে না, হয় ডিএনএ থাকবে না আরএনএ থাকবে, অর্থাৎ ডিএনএ বা কি থাকবে, আরএনএ থাকবে। এটা কোথায় থাকবে? সেন্টারে থাকবে। এই যে ডিএনএ বা আরএনএ কোরে আছে। 2 নম্বর পয়েন্টে কি বলবো, যে এটা প্রোটিন দিয়ে তৈরি। তাহলে প্রোটিনগুলোকে আমরা বলছি কি, ক্যাপসিড। এই যে আমাদের প্রোটিন, এগুলো কি আমাদের প্রোটিন, চারিদিকে যেটা দেখছি এটা প্রোটিন, এটাকে বলছি ক্যাপসিড। তাহলে ক্যাপসিডের অনেকগুলো আবার সাব ইউনিট আছে, এক একটা সাব ইউনিটকে কি বলবো আমরা, ছোট ছোট সাব ইউনিটে যদি ভাগ করি ক্যাপসিডের সাব ইউনিট, তাহলে এটা সাব ইউনিট থাকতে পারে, এটাকে বলবো ক্যাপসোমেয়ার। তাহলে ক্যাপসোমেয়ার, তাহলে এটা কি একটা প্রোটিন। 2 নম্বর পয়েন্ট, আমরা প্রোটিন নিয়ে আলোচনা করব। তাহলে এই প্রোটিনের বিভিন্ন আকার আকৃতি, মানে এর উপর নির্ভর করে কিভাবে প্রোটিনটা কিভাবে সজ্জিত হচ্ছে, অর্থাৎ প্রোটিনটা হ্যালিক্স আকৃতির থাকতে পারে। তোমরা জানো যে হ্যালিক্স কেমন, এরকম পেঁচানো হ্যালিক্স হইতে পারে, পলিহেড্রন আকারের হইতে পারে। তাহলে এই প্রোটিনের সজ্জার উপরে, সজ্জিতকরণের উপরে ভাইরাসের আকার বা আকৃতিগুলো নির্ভর করে। 3 নম্বর পয়েন্টটা কি, যে একটা ভাইরাসের এই ক্যাপসিডের বাইরে বা প্রোটিন আবরণের বাইরে আরেকটা আবরণ থাকতে পারে। তাহলে আরেকটা কি, এরকম আবরণ থাকতে পারে ভাইরাসের। এটা হচ্ছে ভাইরাসের ভৌত গঠন। তাহলে আমরা ভাইরাসের ভৌত গঠনটা জেনে গেলাম, এখন জানবো আমরা ভাইরাসের রাসায়নিক গঠন। তাহলে চলো আমরা এখন দেখব যে ভাইরাসের রাসায়নিক গঠন।
দেখো প্রথমে হচ্ছে নিউক্লিক অ্যাসিড থাকবে, তাহলে ভৌত গঠনের ক্ষেত্রে আমরা বলছি যে নিউক্লিক অ্যাসিড কি, নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আরএনএ যে কোনো একটা থাকবে, ডিএনএ বা আরএনএ থাকবে। এই ডিএনএ বা আরএনএ যেটা সেন্টারে থাকবে যে কোনো একটা থাকবে, একই সাথে থাকবে না। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত আমরা উদ্ভিদের ক্ষেত্রে পাবো হচ্ছে আরএনএ। তাহলে সাধারণত উদ্ভিদে পাবো আমরা আরএনএ, আর প্রাণীতে পাবো ডিএনএ। তাহলে এটা গেল। 2 নম্বর ক্যাপসিড বা প্রোটিন। তাহলে প্রোটিন যেটা, সেটাকে প্রোটিনের যে আবরণ সেটাকে আমরা ক্যাপসিড বলছি, আর ক্যাপসিড অনেকগুলো উপ একক নিয়ে গঠিত, সেটাকে আমরা ক্যাপসোমেয়ার বলছি। তো এই ক্যাপসিডের কাজ কি? আমরা এখানে যদি লক্ষ্য করি, ক্যাপসিডের কাজ হচ্ছে যে ভিতরের ডিএনএ বা আরএনএ কে রক্ষা করা। তো ক্যাপসিডের আরেকটা কাজ হচ্ছে যে ক্যাপসিডটা এন্টিজেন হিসাবে কাজ করে, অর্থাৎ এই প্রোটিনটা এই সংক্রমণ করতে পারে। অর্থাৎ এই যে আমরা প্রোটিনটা পাচ্ছি, এই প্রোটিনটা আমাদের এই যে ক্যাপসিডের আবরণ, এই ক্যাপসিডটা এন্টিজেন হিসাবে কাজ করতে পারে, তাহলে এন্টিজেন হিসাবে কাজ করলে এটা সংক্রমণ ঘটাবে, রোগ বিস্তার করবে। তখন আসলে এই ক্যাপসিডের আরেকটা যদি উদাহরণ দিই, যে ক্যাপসিড আমাদের যে হাসি কাশির উদ্রেক ঘটায়, এই এন্টিজেনের কারণে আমাদের হাসি কাশির উদ্রেক ঘটে যখন ভাইরাস আমাদের এমন আক্রমণ করে। তো এটা গেল। দেখো তারপরে আমরা আলোচনা করব বহিস্থ আবরণ নিয়ে। তাহলে ভাইরাসের একটা বহিস্থ আবরণ থাকে, সেটা কি কোন পদার্থের? জৈব পদার্থের আবরণ থাকে। তাহলে আমরা একটা জৈব পদার্থের আবরণ পাবো ভাইরাসের। তো এর মধ্যে কি কি থাকতে পারে? এই জৈব পদার্থের মধ্যে লিপিড থাকতে পারে, লিপোপ্রোটিন থাকতে পারে, স্টার্চ থাকতে পারে, এই জাতীয় পদার্থগুলো থাকতে পারে। তাহলে এর রাসায়নিকের মধ্যে লিপিড থাকতে পারে, লিপোপ্রোটিন থাকতে পারে, স্টার্চ অর্থাৎ শর্করা, স্টার্চ থাকতে পারে, এরকম থাকতে পারে। তো এরকম সব ভাইরাসের যে আবরণী থাকবে তা না, কিছু ভাইরাসের থাকতে পারে বহিস্থ আবরণী, কারো নাও থাকতে পারে। তো এরকম যাদেরকে লিপোপ্রোটিন বিশুদ্ধ আবরণী পাবো, বহিস্থ আবরণ পাবো, তাদেরকে আমরা বলবো লিপোভাইরাস। এখন আমরা একটু মজা করে দেখে নিব কিভাবে মনে রাখা যায় যে সকল ভাইরাসের আমাদের কি আছে, আবরণী আছে, বহিস্থ আবরণী আছে। তাহলে বহিস্থ আবরণী মনে রাখার একটা ছন্দ আমি দিব। বহিস্থ আবরণী বিদ্যমান, দেখো কাদের? ইহা HIV, মনে রাখবা কি? ইহা HIV। তাহলে হর্ষাইতে কি? রস্বইতে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, ভাইরাস। তাহলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বহিস্থ আবরণী আছে। হতে কি? হতে পাবা হারপিস। তাহলে হারপিস ভাইরাসের আবরণী আছে। আরেকটা কি? HIV ভাইরাসের বহিস্থ আবরণী আছে। তবে এখানে আরেকটু মনে রাখবা, আমাদের যে রিসেন্ট করোনা ভাইরাস আবিষ্কার হয়েছে, সেই করোনা ভাইরাসেরও কিন্তু বহিস্থ আবরণী আছে। তাহলে এইগুলোর সাথে আরেকটা যোগ হবে, সেটা কি? কোভিড-19, যেটা আর কি করোনা ভাইরাস, এগুলোর বহিস্থ আবরণী আছে। তাহলে তোমাদের MCQতে আসতে পারে যে নিচের কোনটির বহিস্থ আবরণী আছে বা কোন ভাইরাসের বহিস্থ আবরণী নাই, এগুলোর ভিতরে অপশন তোমরা এই চারটা মনে রাখবে: ইনফ্লুয়েঞ্জা, হার্পিস, HIV এবং করোনা ভাইরাস। এখন দেখো ভাইরাসের আরেকটা হচ্ছে, এই বহিস্থ আবরণীর বাইরেও কিছু কাটা জাতীয় জিনিস থাকতে পারে। যেমন তোমরা করোনা ভাইরাসে দেখছো, তোমাদের সবচেয়ে পরিচিত করোনা ভাইরাসের ছবিটা, যেমন কাটা থাকতে পারে, ভাইরাসের এরকম কাটা থাকতে পারে, এগুলোকে আমরা বলি স্পাইক। তো আমরা বলতে পারি যে স্পাইকের কি হবে? আমি প্রথমেই বলে নিছি যখন ডেফিনেশন দিছি, যে একটা ভাইরাস অবশ্যই প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত। যেহেতু নিউক্লিক অ্যাসিড সেন্টারে থাকতেছে, তাহলে স্পাইকটা অবশ্যই প্রোটিনের তৈরি। তো এরকম স্পাইক থাকতে পারে, আবার নাও থাকতে পারে। সব ভাইরাসের যে থাকবে তা না। যেমন কোভিড-19 করোনা ভাইরাসের এমন স্পাইক আছে। এই হচ্ছে আমাদের ভাইরাসের রাসায়নিক গঠন। এতটুকু আলোচনা করতে পারলে এনাফ তোমাদের জন্য। এখন আসি ভাইরাসের পরজীবিতা। ভাইরাসকে বলা হয় অব্লিগেটরি প্যারাসাইট, মানে বাধ্যতামূলক পরজীবী। তাহলে খুবই ইম্পর্টেন্ট কথাটা, যে অব্লিগেটরি প্যারাসাইট, বাধ্যতামূলক পরজীবী।
বাধ্যতামূলক কেন বলা হচ্ছে? যে বাধ্যতামূলক এই কারণে বলা হচ্ছে যে একটা ভাইরাস সে যদি কোনো সক্রিয় কোষ মানে জীবিত কোষকে আক্রমণ করতে না পারে, তার জীবনের কোনো বৈশিষ্ট্য সে প্রকাশ করতে পারবে না। অর্থাৎ আমরা এখানে যে জীবীয় বৈশিষ্ট্য, জড় বৈশিষ্ট্য পড়ছিলাম, জীবীয় বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার জন্য অবশ্যই তাকে একটা সক্রিয় কোষকে অ্যাটাক করা লাগবে। এজন্য বলা হচ্ছে বাধ্যতামূলক পরজীবী, অব্লিগেটরি প্যারাসাইট। তাহলে বাধ্যতামূলক পরজীবী। এবার আসি যে সুনির্দিষ্টটা পরজীবী। আরেকটাকে বলা হয় ভাইরাসকে, আরেকটা বলা হয় সুনির্দিষ্ট পরজীবী। দেখো সুনির্দিষ্ট পরজীবী, তাহলে সুনির্দিষ্ট আমরা কেন বলছি দেখে নেই। যে আমাদের শ্বাসনালী আছে, ইন জেনারেলি আমরা যদি আমাদের হচ্ছে আমরা এটা মাউথ হইলে এরকম শ্বাসনালী নেমে গেছে আমাদের। তো এখন দেখো এটা মাউথ হইলে এখানে তোমার নেজাল ক্যাভিটি থাকবে, নেজাল ক্যাভিটিতে মিউকাস মেমব্রেন থাকবে। তো এই মিউকাস মেমব্রেনে তোমার অবশ্যই তোমার ঠান্ডা লাগার যে ভাইরাস তার জন্য রিসেপ্টর থাকবে। অর্থাৎ এই যে প্রোটিন, এই প্রোটিনগুলো রিসেপ্টরের সাথে রিয়াকশন করে। তাহলে তোমার যেখানে রিসেপ্টর, এই নির্দিষ্ট প্রোটিনের জন্য নির্দিষ্ট রিসেপ্টর থাকলে একমাত্র ভাইরাসটা সেখানে অ্যাটাক করতে পারবে। তেমন এরকম শ্বাসতন্ত্রের মিউকাস মেমব্রেন, দেখো শ্বাসতন্ত্রের মিউকাস মেমব্রেনে কোন ভাইরাসের রিসেপ্টর আছে? ঠান্ডা জ্বরের ভাইরাস, রাহিনো ভাইরাস যেটা বলে। তাহলে তোমার ঠান্ডা জ্বরের ভাইরাস একমাত্র তোমার যদি নাক মানে তোমার শ্বাসতন্ত্রের ভিতরে প্রবেশ করতে পারে মিউকাস মেমব্রেনে, তবেই তোমার সর্দি জ্বর হবে। তেমনই চিকেন পক্স, চিকেন পক্স কোথায় হয়? আমরা দেখি যে এটা আমাদের ত্বকে হয়। তাহলে চিকেন পক্সের রিসেপ্টর কোথায় হচ্ছে? আমাদের ত্বকে আছে। তাহলে অবশ্যই চিকেন পক্স আমাদের ত্বকে গেলেই তবেই আমরা সেটা দ্বারা এফেক্টেড হব। যেমন করোনা ভাইরাস, নভেল করোনা ভাইরাস, এটারও রিসেপ্টর কোথায়? শ্বাসতন্ত্রে আছে। তাহলে করোনা ভাইরাস যদি আমাদের ত্বকে লাগে কিছু হবে? আমাদের হবে না কিছু। সেটা যদি, এই জন্য আমরা বারবার আমাদের করোনার সময়, কোভিডের সময় বলা হইতো যে আমরা যেন হাতটা নাকে না দিই, মুখে না দিই, কারণ নাকে মুখে দিলেই সেটা মিউকাস মেমব্রেন বা শ্বাসতন্ত্রে পৌঁছাবে, আমরা এফেক্টেড হব। অর্থাৎ একটা নির্দিষ্ট ভাইরাসের জন্য নির্দিষ্ট রিসেপ্টর বা নির্দিষ্ট জায়গায় থাকে। এই জন্য বলা হচ্ছে সুনির্দিষ্ট পরজীবী। একটা ভাইরাস শুধু সুনির্দিষ্ট এলাকার জন্যই বা সুনির্দিষ্ট রিজিয়নে তার রিসেপ্টর থাকে, সেখানে গেলেই সেটা আমরা এফেক্টেড হই। এই হচ্ছে আমাদের ভাইরাস ছিল, যে ভাইরাস কি, ভাইরাসের প্রকৃতি থেকে শুরু করে ভাইরাসের পরজীবিতা সব শেষ করলাম। এখন আমরা কিছু বিজ্ঞানীর নাম লিখছিলাম, আলোচনা শেষে সেই বিজ্ঞানীগুলো দেখি আসলে তারা কি বলছিল বা কে কি করছে। এডওয়ার্ড জেনার, এই বিজ্ঞানীর কথাটা আমরা অবশ্যই মনে রাখবো, কারণ ইনি হচ্ছে বসন্ত রোগের কথা উল্লেখ করেন। ডিমিট্রি আইভানস্কোবি আসলে টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস, সেটা আবিষ্কার করেন। তাহলে এর নামের সাথে আমরা মনে রাখবো যে বসন্ত রোগের কথা উল্লেখ করছিলেন। ডিমিট্রি আইভানস্কোবির কথা আসলে টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাসের কথা মনে রাখবো। টোবাকো মোজাইক ভাইরাসের আবিষ্কারক, এই জন্যই তাকে বলা হয় ভাইরাসের আবিষ্কারক। তাহলে একই সাথে মনে রাখবো ভাইরাসের আবিষ্কারক। এফসি বার্ডেন এবং এনডব্লিউ পিরি, এই দুইজন কি করছেন? ভাইরাসের রাসায়নিক প্রকৃতি আবিষ্কার করছেন। তাহলে রাসায়নিক প্রকৃতি সম্পর্কে অলরেডি আমরা জেনে গেছি যে ভাইরাসের রাসায়নিক বস্তু কি, যে নিউক্লিক অ্যাসিড আর ক্যাপসিড বা প্রোটিন। তাহলে এই যে নিউক্লিক অ্যাসিড, ভাইরাস যে নিউক্লিক অ্যাসিড আর ক্যাপসিড দিয়ে তৈরি, এটা কে বলছেন? এফসি বার্ডেন এবং এনডব্লিউ পিরি। তাহলে এই দুইজন বিজ্ঞানী কি করছেন? রাসায়নিক প্রকৃতি উদ্ঘাটন করছেন। স্টেনলি, তাহলে স্টেনলিকে কি বলবো? যে টোবাকো মোজাইক ভাইরাস। স্টেনলি কি করছিলেন? টোবাকো মোজাইক ভাইরাসকে কেলাসিত করছিলেন। এবং এই আমরা হচ্ছে ভাইরোলজি কখন বলি, আসলে ভাইরোলজি বিষয়টা হচ্ছে ভাইরাসের বিস্তার, বংশ বিস্তার, ভাইরাসের বৃদ্ধি মানে সংখ্যা বৃদ্ধি, ভাইরাস কিভাবে সংক্রমণ করছে, এই বিষয়গুলো আমরা যেখানে আলোচনা করি তাকে বলি ভাইরোলজি। তো এই কারণে আসলে ভাইরোলজির জনক এবং একই সাথে টোবাকো মোজাইক ভাইরাসকে কেলসিত করছিলেন বিজ্ঞানী স্টেনলি। তাহলে এটা হচ্ছে ভাইরোলজির জনক। তারপরে আছে বিজ্ঞানী গ্যালো। আমরা সবাই আমাদের কমন একটা অনেক ছোট থেকে জেনে আসি এবং পড়ে আসি এইচআইভি ভাইরাস। এই এইচআইভি ভাইরাস দিয়ে যে রোগটা আমাদের হয় সেটা হচ্ছে এইডস। এই এইডস রোগের আবিষ্কার হচ্ছে বিজ্ঞানী গ্যালো।
তাহলে এই বিজ্ঞানীগুলোর কথা আমাদের খুবই মনে রাখতে হবে, কারণ আমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা সবচেয়ে যেটা ভুল করি সেটা হচ্ছে ভাইরাসের আবিষ্কারক এবং ভাইরোলজির জনক, এই দুইজন বিজ্ঞানীর নাম ভালো করে মনে রাখবো। এই ছিল আমাদের অণুজীব অধ্যায়ের প্রথম পর্বের আলোচনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।